আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সগুলা কিভাবে চেঞ্জ করতে হয় এবং নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলা চেঞ্জ করতে হয় এগুলো নিয়ে দেখব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই নিয়মগুলা শেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। তো দেখো, প্রথম কি বলছে? এভরিওয়ান লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার। মানে কি? প্রত্যেকেই নদীর ইলিশ মাছ পছন্দ করে। তো ওই বাক্যটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো তুমি যখন একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা, তুমি যদি দেখো যে বাক্যের মধ্যে এভরি কথাটা আছে, ওই এভরি কথাটা যদি থাকে, এভরির পরিবর্তে তুমি কি বসাবা? দেয়ার ইজ নো বসাবা। তারপর এরকম একটা ডট দিয়ে এখানে কি থাকে? তোমার বাট থাকে। ওকে? এখন কথা হচ্ছে আমরা এটা কেন বসাবো? একটু অর্থটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে প্রশ্নে বলছে যে প্রত্যেকেই কি করে? ইলিশ মাছ পছন্দ করে, নদীর ইলিশ মাছ পছন্দ করে। তো তুমি যদি ওই বাক্যটাকে নেগেটিভ করতে চাও, তখন অর্থটা ঠিক থাকতে হবে এবং বাক্যটার মধ্যে একটা না বোধক শব্দ আসতে হবে। এটা হচ্ছে তোমার মেন কাজ। তো এখানে এভরি কথাটা দ্বারা কি বুঝাইতেছে? প্রত্যেকে বুঝাইতেছে। আর এখানে দেয়ার ইজ নো দ্বারা বুঝাইতেছে কি? যে কেউ না। তো আমি যদি এভরিওয়ানের পরিবর্তে এখানে লিখি যে দেয়ার ইজ নো, ঠিক আছে? দেখো, দেয়ার ইজ নো লিখলাম। তো লেখার পরে এই যে একটা স্ল্যাশ দেখতেছো না এখানে, ডট ডট, এটার মধ্যে ওই এভরির পরে যে ওয়ার্ডটা আছে আমরা ওই ওয়ার্ডটা বসাবো। তো এখানে কি আছে? ওয়ান আসে, আমরা এই ওয়ানটা বসাইলাম। তাহলে এখানে কি দাঁড়াইলো দেখো তো? দেয়ার ইজ নো ওয়ান মানে কি? কেউ না, বা এমন কেউ নেই। ওয়ান মানে কি? একজন বুঝাইতেছে এখানে। তো দেয়ার ইজ নো ওয়ান দ্বারা কি বুঝাইতেছে? কেউ না, মানে কেউ কি করে না। তারপর আমি যদি বাকিটা দিই যে লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার, মানে কি? কেউ ইয়াটা পছন্দ করে না, মানে নদীর ইলিশ মাছটা কেউ পছন্দ করে না। জিনিসটা এরকমভাবে দাঁড়াবে। তো এখন খেয়াল করো। তো এই যে এতটুকু দেখতেছি না, দেয়ার ইজ নো, এটা দ্বারা কি বুঝাইতেছে? যে কেউ না। কিন্তু এখানে কি বলছে? এখানে ছিল কি? এভরি ছিল। এভরি বলছে কাকে বোঝাইতেছে? যে সবাইকে। কিন্তু এখানে দেয়ার ইজ নো ওয়ান দ্বারা কি বোঝাইতেছে? যে কেউ না। এই জন্য অর্থটা কিন্তু মিলতেছে না। নেগেটিভ হয়েছে ঠিক আছে, কিন্তু আম, অর্থটা মিলতেছে না, যার কারণে ওই যে বারটা দেখতেছে না, ওই বারটা এখানে দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়াইলো? দেয়ার ইজ নো ওয়ান বাট। আমি পুরো বাক্যটা লিখি, তারপর অর্থটা বলতেছি। হ্যাঁ, তো দেয়ার ইজ নো ওয়ান বাট, এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিলা। তারপর এভরির পরে যে ওয়ার্ডটা আছে এটা লিখলা, লেখার পরে তুমি কি করবা? বাট দিবা। তারপরে বাকি যা যা আছে ঠিক একইভাবে লিখে দিবা। লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার, অফ দ্য রিভার। তো এখন অর্থটা কি দাঁড়ালো? যে এমন কেউ নেই যে ইলিশ মাছ পছন্দ না করে পারে না। এখানে বলছে সবাই ইলিশ মাছ পছন্দ করে। আর এখন অর্থটা দাঁড়ালো কি? এমন কেউ নেই যে এটা পছন্দ না করে পারে না। অর্থ কিন্তু একই দাঁড়াইলো। কিন্তু আমি যদি বাটটা না দিতাম তাহলে জিনিসটা এরকম দাঁড়াইতো যে কেউ ইলিশ মাছ পছন্দ করে না, মানে এমন কেউ নেই যে ইলিশ মাছ পছন্দ করে। জিনিসটা এরকম হইতো, কিন্তু এই বাটটা দেওয়ার কারণে কি করছে? অর্থটার যে মানে আসল যে মানে অর্থ, বাক্যের যে অর্থটা, মেন অর্থটা, এটা কিন্তু ঠিক রয়েছে। কীরকম? এভরির পরিবর্তে তুমি যখন নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান নিয়ে আসছো, এই নোটা কিন্তু বাক্যটাকে নেগেটিভ করে ফেলছে, বুঝছো? কিন্তু বাক্যের অর্থটাও চেঞ্জ করে ফেলছে, যার কারণে ওই বারটা কি করছে? বসানোর কারণে ওই অর্থটাকে আবার ঠিক আগের মতো আনছে। ইভেন এটা নেগেটিভও হয়ে গেছে। তাহলে তুমি যখন এভরি সম্পর্কিত কোনো রকম একটা এই অ্যাফার্মেটিভ বাক্য দেখবা, ওইটাকে নেগেটিভ করার সময় তুমি কি করবা? দেয়ার ইজ নো বাট এই কথাটা লিখবা। ওকে, চলো আরেকটা এখানে প্র্যাকটিস করি। কি বলছে? এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট পারসন, মানে প্রত্যেকেই কি করে? একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বা দুর্নীতিবাজ ব্যক্তিকে কি করে? অ্যাভয়েড করে। তো এটা হচ্ছে এখানে ভার্ব। তো এখানে খেয়াল করো, তুমি কি জানো? এই যে বাক্যের মধ্যে কি দেওয়া আছে? এভরি দেওয়া আছে। তো এটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, এভরির পরিবর্তে তুমি কি বসাবা? দেয়ার ইজ নো। এখানে দেয়ার ইজ দিলাম, আরও হইতে পারে, ঠিক আছে? এটা বাক্যটা আর যদি বর্তমান কালের হয়, তো বর্তমান কালের সিঙ্গুলার যদি ভার্ব হয় তাহলে ইজ হবে, সরি, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ হবে, প্লোরাল হলে কি হবে? আর হবে। আবার যদি অতীতের বোঝায় তাহলে অতীতের অক্সিলারি ভার্ব এখানে বসবে, ঠিক আছে? তো এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিলাম। তারপরে এভরির পরিবর্তে কি আছে? বডি না? আমরা কি লিখবো? বডি। দেয়ার ইজ নো বডি। তারপরে
আমরা কি দিব, বাট দিব। তাহলে কি দাঁড়ালো এখানে, দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ করাপ্ট পারসন, অ্যাভয়েডস আ করাপ্ট পারসন। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো অর্থটা, যে এমন কেউ নেই, দেয়ার ইজ নো বডি মানে এমন কেউ নেই যে একটা দুর্নীতিবাজ ব্যক্তিকে উপেক্ষা করে না। তার মানে কি, সবাই করে। অর্থ ঠিক থাকলো, আমার বাক্যটাও নেগেটিভ হয়ে গেল। তো আশা করি এভরি সম্পর্কিত মানে এভরি কথাটা দ্বারা যদি কোনো নেগেটিভ সেন্টেন্স করতে বলে তুমি এটা পারবা। ওকে, আবার একটা জিনিস খেয়াল করো, যখন উল্টাটা করবো আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তাহলে এই যে দেয়ার ইজ নো বডি বাট এটার পরিবর্তে তুমি কি লিখবা, এভরিবডি বাট। হ্যাঁ, তুমি যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পারো তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পারবা, একই নিয়ম। ওকে, আচ্ছা, তো তারপর কি বলছে দেখো, এভরি, আচ্ছা, বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, এটা আমি একটু পরে বোঝাইতেছি, কারণ একই ক্যাটাগরির এগুলা আমরা আগে বোঝাইনি। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো তো, এভরিথিং লুকড স্ট্রেঞ্জ টু দেম, এটাকে তোমার নেগেটিভ করতে হবে। তাহলে দেখো তো, তুমি কিন্তু এটা পড়ছো, কীরকম পড়ছো, যে এই যে এভরি কথাটা আছে এটার পরিবর্তে তুমি কি বসাবা, দেয়ার ইজ নো ওয়ান, সরি দেয়ার ইজ নো বসাবা, তারপর এখানে থিং আছে না, এই থিংটা বসাবা। তাহলে কি হবে, দেয়ার ইজ নাথিং, তারপরে বাট দিয়ে লুকড স্ট্রেঞ্জ টু দ্যাম, শেষ হয়ে যাবে, দেয়ার ইজ নাথিং বাট লুকড দ্যাম। ওকে, এরকমভাবে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমার দেখাচ্ছি, এভরির পরিবর্তে তুমি কি লিখবা, দেয়ার লিখতেছো না। তো আমি কি বলছি, ইজ হওয়ার কথা, কিন্তু দেখো তো এখানে বার্বটা কি, বার্বটা অতীতের না, লুকড মানে কি দেখিয়েছিল, সো এখানে কি হবে, ওয়াজ হবে। ওকে, তুমি এই টেন্সটাও চিন্তা করবা, কারণ এখানে ইজ বসবে বর্তমান হলে, আর হবে আরও বসবে বর্তমান হলে, আর যদি অতীতের হয় তখন কি বসবে, ওয়াজ বসবে। তো দেয়ার ওয়াজ কি হবে এখানে, দেয়ার ওয়াজ নো, তারপর এখানে কি আছে, থিং আছে, আমরা দিব থিং, দেয়ার ইজ নাথিং, তারপরে বাট দেওয়ার পরে বাকি যেটা আছে ওইটা আমরা লিখে ফেলবো। ওকে, তো এখানে খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমাদের গেল। তো যাওয়ার পরে আমরা কি করব, এর আগেরটা করি এখন। হ্যাঁ, এভরিথিং, এভরি সম্পর্কিত যতগুলো আছে আমরা করছি। তো এখন এটা দেখো, বলছে বিইং ইন্ডাস্ট্রিয়াস, একটু বুঝো, বিইং ইন্ডাস্ট্রিয়াস মানে কি, পরিশ্রমী হয়ে, এভরিওয়ান প্রত্যেকে, ক্যান প্রসপার ইন লাইফ, প্রত্যেকে কি হতে পারে, জীবনে সফল হতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যে অ্যাফার্মেটিভ থেকে বাক্যটা নেগেটিভ করি, এটার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, বাক্যটাকে এরকমভাবে আমরা নেগেটিভ করব যেন বাক্যের আসল অর্থটা ঠিক থাকে এবং ওই বাক্যের মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড আসে। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, এটা তুমি একটু নোট করে রাখতে পারো। দেখো তো এখানে কি বলছে, যে বিইং, বিইং কথাটা দেখতেছো না, বিইং ইন্ডাস্ট্রিজ মানে কি, কোনো একটা কিছু হওয়ার মাধ্যমে বা হয়ে, যে তুমি পরিশ্রমী হলে বা পরিশ্রমী হওয়ার মাধ্যমে প্রত্যেকেই কি করতে পারে, জীবনে সফলতা নিয়ে আসতে পারে। তো এখানে এই যে এভরিওয়ানটা দেখতেছো না, আমরা যে এভরিওয়ানের রোলগুলো পড়ছি, এই রোল অনুসারে যদি তুমি এটাকে চিন্তা করো তাহলে একটু প্যাচ লাগাই দিবা। কারণ দেখো, এই যে কাহিনীটা দেখতেছো না, যে প্রত্যেকে জীবনে সফলতা করতে পারে, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বিইং ইন্ডাস্ট্রিয়াস এই কথাটার উপর। তাহলে তুমি কি বাক্যটাকে এভাবে নেগেটিভ করতে পারো না, যে ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী হওয়া ছাড়া কেউ জীবনে সফলতা লাভ করতে পারে না, মানে পরিশ্রমী হওয়া ছাড়া কেউ জীবনে সফলতা লাভ করতে পারে না, যে কথা পরিশ্রমী হওয়ার মাধ্যমে জীবনে সফলতা লাভ করতে পারে, একই কথা। তাহলে আমি যদি বলি যে পরিশ্রমী হওয়া ছাড়া, সো আমি বিইং ইন্ডাস্ট্রিয়াসটাকে আমি কি লিখতে পারি, উইথআউট, কারণ উইথআউট কথাটার মানে কি, ছাড়া, এটা একটা প্রিপোজিশন, উইথআউট বিইং ইন্ডাস্ট্রি আস। তো যখন দেখবা কোনো কিছু হওয়ার মাধ্যমে বোঝাইতেছে, তো তুমি এটাকে নেগেটিভ করার সময় কি করবা, এটার সামনে উইথআউট লাগাই দিবা, মানে কি, এটা ছাড়া করা সম্ভব না। কিন্তু এখানে কি বলছে, যে করা সম্ভব, তুমি কি করবা এখন, এটা ছাড়া করা সম্ভব না, এটা লাগাই দিবা, একটা নেগেটিভ ওয়ার্ড আইনা ফেলবা। তো এভরিওয়ানটা এভরিওয়ানের মতো করে আমরা রেখে দিব, এভরিওয়ান। আর এখানে আমরা যখন নট যুক্ত করব, আমরা জানি কি, একটা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়। তো অক্সিলারি ভার্ব তো অনেকগুলোই হইতে পারে, ডু, ডিড, ডাজ হইতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড হইতে পারে, তারপরে এম, ইজ, আর, ওয়াজ এর হইতে পারে, আবার মডাল অক্সিলারি ভার্বও হইতে পারে। তো এখানে কি আছে, ক্যান, তার মানে কি এটা একটা মডাল অক্সিলারি ভার্ব। সো আমরা কি করব, ক্যানের সাথে নট যুক্ত করে দিব। এভরিওয়ান ক্যান নট কি করে, প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, নেগেটিভ হয়ে গেল। ওকে, এখানে কি বলছে দেখো,
এ জার্নি বাই ট্রেন, একটা ট্রেন ভ্রমণ ইজ অলওয়েজ এনজয়াবল। এই যে অলওয়েজ কথাটা দেখতেছো না, অলওয়েজ দ্বারা কি বুঝাইতেছে? সব সময়। সব সময় মানে কি? সর্বদা। একটা ট্রেন ভ্রমণ সব সময় কি হয়? আরামদায়ক হয় বা উপভোগ্যকর হয়। বুঝছো? আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করবা, তুমি তো নেগেটিভ করবা, হ্যাঁ? আমরা এখন এভরিওয়ানের রুলসটা পড়ছি, তারপরে আমরা বিইং দিয়ে যেটা ছিল এটাও পড়ছি। এখন অলওয়েজ দিয়ে যদি পড়ি, তাহলে একটা জিনিস চিন্তা করবা, তুমি অলওয়েজের পরিবর্তে সবসময় তোমার কি বসবে? নেভার বসবে, এবং যে শব্দটা দ্বারা মূলত অ্যাফার্মেটিভ বোঝাইতেছে ওই শব্দটার একটা বিপরীত শব্দ বসাতে হবে, যেন অর্থটা ঠিক থাকে। বিপরীত বানান ভুল করে ফেলছি, এভাবে না, বিপরীত। ওকে, তো এখন দেখো, সাবজেক্টের মধ্যে থাকবে, কারণ কি নেগেটিভ বাক্যের গঠন কি? আগে সাবজেক্ট বসে। অ্যাফার্মেটিভ বাক্যের গঠনও সেম। তো আমরা আগে লিখবো সাবজেক্টটা এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই ট্রেন ইজ দিলাম। ঠিক আছে, তো এখন খেয়াল করো, নেভার কথাটার মানে কি? কখনো না। আর এখানে কি? সব সময়। তো একই কথা, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, নটের মতোই কাজ করে। আমরা কি করব? অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। এখন তুমি খেয়াল করো, এনজয়েবল যে শব্দটা দেখতেছো না, এটার উল্টা কি? এনজয়েবল মানে কি? উপভোগ্যকর। তুমি কি দিতে পারো? আনএনজয়াবল। এটার উল্টা কি? আনএনজয়াবল। ওকে, এখন এই যে একটা শব্দের যে বিপরীত শব্দটা, এই শব্দটা তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনেকটা হেল্প করবে, হ্যাঁ? তাহলে তুমি এটার জন্য কি করবা? তুমি তোমার যে কোনো গাইড যদি থাকে, ওই গাইডের যতগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে, এই সবগুলোর একটা কালেকশন তুমি রেডি করবা, যে এখানে একটা আর এটার অপোজিট ওয়ার্ড কি, এটা একটু কষ্ট করে শিখে নিবা। আর এমনিতেও যেহেতু ছোটোবেলা থেকে ইংরেজি পড়ে আসতেছো, ইভেন তুমি এখনও পড়তেছো, সো তোমার কিছু ওয়ার্ড তো অবশ্যই জানা আছে। তো আশা করি পাইরা যাবে, হ্যাঁ? এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। যে সমস্যাটা সামনে আসে ওইটার অপোজিট ওয়ার্ডটা শিখে একটু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ? তাহলে এখানে অর্থটা দাঁড়াইলো যে একটা ট্রেন ভ্রমণ সব সময় উপভোগ্যকর। আমরা কি বলছি? যে একটা ট্রেন ভ্রমণ কখনোই মানে কষ্টদায়ক হইতে পারে না, আনএনজয়েবল হইতে পারে না। আনএনজয়েবল হইতে পারে না মানে কি? এনজয়েবল। ওকে, আর এখানে বলছে কি? সব সময় এনজয়েবল। আর এটা হচ্ছে কখনো কষ্টকর হইতে পারে না, অর্থের দিক থেকে সেম। সো অলওয়েজ থাকলে আমরা কি করব? নেভার বসাবো। ওকে, তো অলওয়েজ থাকলে যদি আমরা নেভার বসাই, একটু খেয়াল করো, তাহলে আমরা আরও কয়েকটা তোমাকে দেখাচ্ছি যে অলওয়েজ সংক্রান্ত যেটা আছে, এটা আশা করি তুমি পারবা। অলওয়েজ কোথায় গেল? আচ্ছা দেখো, কি বলছে? আই অলওয়েজ এনকারেজ হিম, মানে আমি সব সময় তাকে কি করি? উৎসাহ দিই। তো তুমি কি জানো? আই অলওয়েজের পরিবর্তে কি হবে? নেভার হবে, এবং তুমি কি করো? তাকে উৎসাহ দাও। তো উৎসাহ দেওয়া মনে হচ্ছে এনকারেজ, এটার উল্টাটা কি হবে? ডিসকারেজ। খুব সম্ভবত ডিসকারেজ হবে। ওকে, মানে কি? আমি তাকে কি করি? উৎসাহ দেই না, এটা উল্টাটা বোঝাইতেছে। তারপরে হিম, এভাবে তুমি এটাকে নেগেটিভ করে ফেলতে পারো। তো আশা করি তুমি এটা এখন পারবা। বলছে দে আর অলওয়েজ, এই যে অলওয়েজ কথাটা আছে এগেনস্ট স্মোকিং। তো সে সবসময়, মানে তারা সবসময় কি? স্মোকিং বা ধূমপানের বিরুদ্ধে। তা তুমি কি লিখবা? দে আর অলওয়েজের পরিবর্তে কি করবা? নেভার বসাবা, হ্যাঁ? দে আর নেভার এগেনস্ট, এই কথাটার কি হবে? উল্টা হবে। এগেনস্ট মানে কি? বিরুদ্ধে। আর পক্ষে ইংরেজি কি হবে? ফেভার। দে আর নেভার ফেভার অফ স্মোকিং। এখানে এই অফ কথাটা কেন নিয়ে আসছি? ফেভারের সাথে দিলে এই অর্থটা খুব সুন্দর করে স্মোকিং এর সাথে মিলতেছে, হ্যাঁ? কারণ কি? দেখো, এখানে এই যে এগেনস্ট আছে না, এগেনস্ট মানে কি? বিরুদ্ধে, আর পক্ষে হচ্ছে ফেভার। ফেভার অফ দুইটাই মূলত পক্ষে বোঝাইতেছে, এই দুইটা একসাথে মিলাই ফেভার অফ, পক্ষে, এরকমটা বোঝাইতেছে, হ্যাঁ? তো এখানে দেখো অলওয়েজের যে নিয়মটা, আশা করি তুমি এটা পারো। তুমি একটু নোট করে এই অলওয়েজের নিয়মটা তুমি লিখে নিতে পারো, যে অলওয়েজ থাকলে কি হবে? অলওয়েজ থাকলে হবে নেভার, এবং এটার সাথে যে ওয়ার্ডটা থাকে, এই ওয়ার্ডটার কি হবে? এটা বিপরীত অর্থ প্রকাশ করতে হবে। ওকে, এখন তুমি খেয়াল করো এই বাক্যটার মধ্যে কি বলছে? ইনিশিয়ালি দ্য কোয়েশন মে সিম ডিফিকাল্ট। প্রাথমিকভাবে প্রশ্নটা কি একটু কঠিন মনে হইতে পারে। তাহলে এখন দেখো, কোনো রুলসের মধ্যে পড়ে না, না আছে অলওয়েজ, না আছে কিচ্ছু। তো যখন দেখবা, মানে আমি যে নিয়মগুলোর কথা বলবো, এই নিয়মগুলো তো তুমি অবশ্যই নোট করবা, হ্যাঁ? তো এগুলোর বাইরেও দেখবা অনেক সময় কি হয়, তোমার অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত কইরা পরে মূল যে বাক্যটা আছে, মানে শব্দটা আছে, যেটা দ্বারা একটা হ্যাঁ বোধক
জিনিস বোঝাইতেছে, এটার অপোজিট যে মিনিংটা আছে এটা বসায় কি করতে হয়, আমাদেরকে নেগেটিভ করতে হয়। যেমন দেখো কিভাবে, এখানে বলছে কি মনে হইতে পারে কি কঠিন, তো তুমি কি বলবা, এটাকে যদি তুমি নেগেটিভ করো, কঠিন মনে হইতে পারে মানে কি সহজ মনে হইতে পারে না, তো সহজ না মানে কি কঠিন। সো এখানে দেওয়া আছে কি ডিফিকাল্ট, তো তুমি কি লিখবা নট ইজি, ইজি মানে কি সহজ, তো কঠিন যদি হয় ডিফিকাল্ট, তো সহজ না কি হবে নট ইজি। এই যে তুমি যদি ডিফিকাল্টের পরিবর্তে জাস্ট এখানে নট ইজি অ্যাড করতে পারো, তাহলে এই যে অর্থটি ঠিক থাকতেছে এবং বাক্যে নটও আসতেছে। তো তাহলে এভাবে কিন্তু তুমি বাক্যটাকে নেগেটিভ করতে পারতেছো। তো আমরা কি লিখবো, সবার আগে যেটা আছে ইনিশিয়ালি এটা লিখে ফেলবো, সাবজেক্টও লিখলাম দ্য কোয়েশ্চেন। এখন এই যে নটটা যুক্ত করব, নট কার সাথে যুক্ত করব, আমরা কোনো একটা অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করব। তাহলে এখানে একটু খেয়াল করো, এই বাক্যের মধ্যে মে নামক একটা মডাল অক্সিলারি ভার্ব আছে, তো যেহেতু আছে আমরা কি করব, এটার সাথে নট যুক্ত করে দিব, মে নট। এখানে কি দেওয়া আছে সিম লিখলাম, সিম মানে কি মনে হওয়া, আর এখানে ডিফিকাল্ট না, ডিফিকাল্টটাকে আমরা কি লিখব, ইজি লিখে ফেলবো। তাহলে কি দাঁড়াইলো, ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন মে নট সিম ইজি। ওকে, এটা প্রাথমিকভাবে দেখলে একদম সহজ মনে হয়নি। এখন কি বলছে দেখো, আচ্ছা এটা পরে করি, এটা বেরি সংক্রান্ত। তারপর কি বলছে দেখো, হাউএভার বিইং এ সাকসেসফুল ম্যান ইজ এ কমপ্লিকেটেড টাস্ক। বুঝছো, এখানে কিন্তু বিইং আছে, এই যে কিছুক্ষণ আগে যে বিইং করছি না, তো ঠিক তুমি এটা দ্বারাও তুমি করতে পারো, যে কি বিইং এ সাকসেসফুল ম্যান। আচ্ছা তুমি এটা দ্বারা করতে পারবো না, কেন করতে পারবো না আমি তোমাকে একটু দেখাচ্ছি। বিইং এ সাকসেসফুল ম্যান এই পুরাটাই কিন্তু এখানে কি একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, মানে কি একটা সফল মানুষ হওয়া, এটা পুরাটা একটা কি একটা সাকসেস এই সাবজেক্ট, এবং এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড টাস্ক, মানে কি একটা জটিল কাজ। বুঝছো, কিন্তু ওইখানে কি ছিল, আমরা যেটা বিইং দিয়ে করছি এটার মধ্যে কি পার্থক্য একটু দেখাচ্ছি তোমায়। এখানে কি বলছে, এই যে দেখো এখানে বলছে কি বিইং ইন্ডাস্ট্রিয়াস, কোনো একটা কিছু হওয়ার মাধ্যমে, ইভেন এটার মধ্যে একটা কি ক্ষমা ছিল, মানে কোনো একটা কাজ আমরা করব এবং এটা করার জন্য মানে কি বলে, মানে এই যে দেখো এখানে আমাদেরকে যদি প্রসপার হইতে হয় লাইফে, তো আমাদেরকে কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, একটা বাধ্যবাধকতা বোঝাইতেছে বা একটা কন্ডিশন বোঝাইতেছে, তখন আমরা কি করব উইথাউট ইউজ করব। কিন্তু এখানে তুমি যদি দেখো এটার মধ্যে এই বিইং কথাটা পুরা শব্দটার সাথে মিলে একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ওরা বলছে এটা হচ্ছে একটা কঠিন কাজ, মানে কমপ্লিকেটেড টাস্ক, মানে জটিল মানে কাজ আর কি। তো তুমি এটা কি করতে পারো, এটা একটা কমপ্লিকেটেড না, মানে কি কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল, তুমি নর্মাল বলতে পারো কি এটা নর্মাল বা সাধারণ একটা কাজ নয়। তো এটা ওরা বলছে জটিল কাজ, আমরা কি বলবো সাধারণ কাজ নয়। তার মানে এই যে অক্সিলারি ভার্বটা আছে ইজ, এটার সাথে নট যুক্ত করে দিব এবং এই শব্দটার আমরা উল্টা করে দিব। ওকে, এখানে কি বললো, হাউএভার, হাউএভার দিলাম, বিইং আ সাকসেসফুল ম্যান, তো দিলাম। ওকে, সাবজেক্ট দিলাম, অক্সিলারি ভার্ব দেওয়া আছে এটা দিলাম, এটার সাথে নট যুক্ত করব, ইজ নট আ, এখানে কি কমপ্লিকেটেড বলছে না, এটা হচ্ছে জটিল, আমরা কি লিখবো নর্মাল, মানে কি ইজি বোঝাইতেছে, নর্মাল টাস্ক। ওকে, এইভাবে তুমি নেগেটিভ করতে পারো। তারপর কি বলছে, ওয়ার ইজ এ কার্স, মানে যুদ্ধ হচ্ছে একটা অভিশাপ, ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। এই যে প্রিপোজিশনের পরে যে শব্দগুচ্ছ দেখতেছো এটার মধ্যে আমরা চেঞ্জ না করলেও চলবে। এখানে বলছে যুদ্ধ হচ্ছে কি একটা কার্স, মানে কি অভিশাপ। তো এটাকে তুমি যদি নেগেটিভ করো, তুমি এই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে পারবা, এবং ওরা বলছে একটা অভিশাপ, তাহলে তুমি কি বলবা, অভিশাপের বিপরীত তুমি কি জানো, আশীর্বাদ। তুমি বলবা কি, যেহেতু এটা বলছে ওরা অভিশাপ, তুমি বলবা কি এটা আশীর্বাদ না। তো আমরা কি লিখবো, ওয়ার ইজ নট আ, এন্ড কার্স দিছে না, কার্স মানে কি অভিশাপ, তুমি কি লিখবা ব্লেস, ব্লেস মানে কি আশীর্বাদ। তারপর বাকিগুলা যেভাবে আছে এভাবে আমরা লিখে দিব, ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। তো আমরা যে এই মানে চেঞ্জিংগুলো করতেছি সেন্টেন্সের, এটার মধ্যে এখন কোন রোলটা করতেছি, যে তুমি অর্থ সাপেক্ষে চিন্তা কইরা যে অর্থটা দেওয়া থাকে এটার বিপরীত অর্থটা লিখে এটার সাথে আমরা না যুক্ত করে আমরা কি করতেছি, বাক্যটাকে নেগেটিভ করার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা এখানে কি বলছে দেখো, আচ্ছা তো এখানে বলার আগে যেহেতু আমরা বেরির নিয়মটা পাই গেছি, সো আমরা আগে বেরিরটা আগে যে একটা ফাইলে রেখে আসছি এটা করি। তো এখানে কি বলছে দেখো, যে ইনফ্যাক্ট মানে কি বস্তুত, এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট,
একটা জ্যোৎস্না রাত বা একটা চাঁদনি রাত কি খুবই প্লেজেন্ট মানে কি তোমার মনোমুগ্ধকর বোঝাচ্ছে। তো তুমি কি করবা দেখো, বেরি যদি থাকে বেরির পরিবর্তে তুমি কি করবা, একদম বাক্যটা শেষে অ্যাটল বসাবা। তো বেরি অর্থ কি বোঝাচ্ছে, বেরি অর্থ বোঝাচ্ছে হচ্ছে তোমার খুব। আর বেরির উল্টাটা যদি আমরা দিই নেগেটিভ করার সময়, তখন আমরা কি করব, অ্যাট অল ইউজ করব। অ্যাট অল অর্থ কি, আধো বা মোটেও, এটা বোঝাইতেছে। হ্যাঁ, আদৌ অথবা মোটেও, যে কোনো একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই বাক্যটা কিভাবে করব। সব কিছু ঠিকঠাক থাকবে। যেমন এখানে কি দেওয়া আছে দেখো তো, ইনফ্যাক্ট লিখলাম, সাবজেক্টও লিখবো এমন লিট নাইট, এমন লিট নাইট লিখলাম। এখন এই যে অক্সিলারি ভার্বটা আছে এটা দিলাম, এবং এটার সাথে আমরা একটা নট যুক্ত করব, যেহেতু আমরা নেগেটিভ করতেছি। ওকে, তো অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করছি। একটা জিনিস খেয়াল করো, যখন বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকবে তখন তোমাকে কিন্তু ধার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই রিলেটেড বাক্য আসলে আমরা দেখাবো। তো নিয়ে আসলাম, এখন বেরিটা কিন্তু পরে বসবে। ঠিক আছে, তো আমরা ইজ নট দিলাম না। তাহলে এখানে কি বলছে, এটা খুব মানে আনন্দকর এরকমটা বোঝাইতেছে। তো তুমি কি লিখবা, এটা আনন্দ করে ঠিক উল্টাটা লিখবা না, নয়তো তো অর্থ ঠিক থাকবে না, তাই না? তো প্লেজেন্ট আছে না, তুমি কি লিখতে পারো, আনপ্লেজেন্ট লিখতে পারো। খুব সম্ভবত আনপ্লেজেন্ট হবে, আনপ্লেজেন্ট লিখলাম। মানে কি আহ, আনন্দ করে ঠিক উল্টাটা। তারপরে এই যে বেরি দেখতেছো না, এই বেরির পরিবর্তে কি হবে, অ্যাট অল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এটা খুবই সুন্দর। সাপোজ প্লেজেন্ট মানে কি বুঝেতেছি, সুন্দর। ঠিক আছে, তো বলছে একটা জ্যোৎস্না রাত হচ্ছে কি খুব সুন্দর। তো এখানে তুমি কি বলতেছো যে ইনফ্যাক্ট বস্তুত এ মুনলিট নাইট ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল, মানে হচ্ছে একটা জ্যোৎস্না রাত মোটেও অসুন্দর নয়। মোটেও অসুন্দর নয় মানে কি খুব সুন্দর। কারণ এখানে সুন্দর কথাটাকে আমরা বেরি যে শব্দটা আছে এটা দ্বারা কি বুঝাইতেছি, যে সৌন্দর্যটাকে একটা মাত্রা দিতেছি, যে খুব সুন্দর মানে একটু বেশি সুন্দর। আর এই জন্য যেহেতু বেশি সুন্দর মানে কি সৌন্দর্যের মাত্রাটা বেশি, তার মানে এটা কখনোই কি হইতে পারে না, একদমই এটা অসুন্দর হইতে পারে না। এই জন্য বেরির পরিবর্তে আমরা কি দিলাম, যে মোটেও, মানে কি এটা একদম মোটেও অসুন্দর হইতে পারে না। তো এখানে বেরির পরিবর্তে কি বসবে, অ্যাটল বসবে। ঠিক আছে, অ্যাটলটা আমরা পরে লিখে দিব। তো তারপর দেখো আরেকটা তোমাকে দেখাচ্ছি, আশা করি তুমি এটা পারবা। দেখো কি বলছে, দ্য ইয়াং জেনারেশন শোড ভেরি পজিটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড। আচ্ছা, তো এখন এই যে বেরি কথাটা আছে না, এই বেরির পরিবর্তে তুমি তো অ্যাটল বসাইতে পারো, কিন্তু আমরা চলো আগে নেগেটিভ করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং জেনারেশন। ওকে, সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং জেনারেশন, মানে কি নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম বুঝাইতেছে। শোড মানে কি তারা দেখালো। ঠিক আছে, অতীতের কাহিনী, যেহেতু ইডি আছে মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। ভেরি পজিটিভ অ্যাটিটিউড, এই যে ওরা বলছে কি পজিটিভ অ্যাটিটিউড, তুমি এটাকে উল্টা করে দিবা, কি দিবা, নেগেটিভ অ্যাটিটিউড। ঠিক আছে, নেগেটিভ অ্যাটিটিউড ইন দিস রিগার্ড, এটা আমরা লিখে ফেলবো। তো এখন আমরা কি করব, লিখলাম যে দ্য ইয়াং জেনারেশন, দ্য ইয়াং জেনারেশন লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের তো একটা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করার কথা, তাই না? তো এখনও তো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব নাই। তো আমি কি বলছি, যখন কোনো একটা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা ধার করব। ঠিক আছে, ঋণ করব আর কি। তো কার কাছ থেকে ঋণ করব, ভার্বের কাছ থেকে ঋণ করব। তো ভার্বটা যে দেখলাম আমরা শোড, বুঝছো, ভার্বটা কি আছে, শোড। শো, শো মানে কি দেখানো। এই যে দেখো, শো হচ্ছে দেখানো, এটা বর্তমান কালের। আর শোড হচ্ছে অতীতের। এবং এই যে আরেকটা থাকে কি, শোড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর কি। তাহলে এটা অতীতের, যেহেতু এখানে অতীত বোঝাইতেছে, অতীতের যদি কোনো একটা অক্সিলারি ভার্ব আমরা দাঁড় নেই টেন্স অনুসারে, তখন আমরা কি নিব, ডিড নিব। হ্যাঁ, আর যদি বর্তমানের হতো ভার্বটা, তখন আমরা কি নিতাম, ডো নিতাম অথবা ডাজ নিতাম। ওকে, আশা করি তোমরা এগুলা জানো। সো আমরা কি নিব, যেহেতু এটা অতীতের, ডিড নিব এবং এটার সাথে নট যুক্ত করব। কারণ কোনো বাক্যের মধ্যে নট ওয়ার্ডটা তুমি অক্সিলারি ভার্বের হেল্প ছাড়া, মানে অক্সিলারি ভার্ব ছাড়া তুমি অ্যাড করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা ধার নিয়ে আসছি। দ্য ইয়াং জেনারেশন ডিড নট দিলাম, তারপর কি পজিটিভটার পরিবর্তে আমরা কি বসবো, উল্টাটা বসাবো, দুঃখিত, নেগেটিভ বসাবো, নেগেটিভ। তারপরে কি লিখবো, বাকিটা লিখবো অ্যাটিটিউড, অ্যাটিটিউড লিখলাম। লেখার পরে যে বেরিটা দেখতেছো না, এটার পরিবর্তে আমরা অ্যাট অল লিখে দিব।
আচ্ছা, এটা কেন লিখছি বুঝছো? আমি গত বাক্যটার মধ্যে কি বলছি যে এটা সবার পরে লিখবো। হ্যাঁ, আমরা সবার পরে লিখছি, কারণ সবার পরে বলতে কি যে প্রিপোজিশন সংক্রান্ত যে একটা ওয়ার্ড আছে এটার সাথে সংযোগ করা, এটা হচ্ছে এক্সটেনশন। তুমি দেখবা একটা বাক্যের মধ্যে যখন এই যে প্রিপোজিশন দিয়ে কোনো একটা শব্দ অ্যাড থাকবে একদম শেষে, এগুলো মূলত কি হয়, এক্সটেনশন। তো এই তুমি এক্সটেনশনটার আগে লিখতে পারো, আবার পরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো অ্যাটিটিউড অ্যাট অল ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড, ওকে। আচ্ছা, এখানে কি বলছে, ইট লিভস টুগেদার, বুঝো এটা বাস করে কি একসাথে, এটা একসাথে বাস করে। তো এখন তুমি কি বলবা যে এটা একা একা বাস করে না? ওরা বলছে যে এটা একসাথে বাস করে, তুমি বলবা এটা একা একা বাস করে না, তাহলে তো নেগেটিভ হয়ে গেছে এবং অর্থটা ঠিক আছে, তাই না? তাহলে আমরা সাবজেক্ট দিলাম ইট। এখন নট যে যুক্ত করব, তাই না? এই নট যুক্ত করতে গেলে তো আমাদের অক্সিলারি ভার্ব দরকার। তো এটা তো বর্তমান কালের, কারণ কি একটা দেখো তো, ভার্বের সাথে এস আছে, এবং ভার্বের সাথে এস থাকলে আমরা কি করব, ডাজ নিয়ে আসবো। হ্যাঁ, যেহেতু বর্তমান কালের এবং কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইট ডাজ এবং নট যুক্ত করবা। ইট ডাজ নট, কারণ বর্তমান কালের হইলে অক্সিলারি ভার্ব কি দ্বার করি আমরা, ডু অথবা ডাজ। তো যেহেতু ভার্বটার সাথে এস যুক্ত আছে, সো আমরা ডাজ নিয়ে আসলাম। তো ইট ডাজ নট, এখন কি করব, ভার্বটা লিখে দিলাম। ভার্ব কিন্তু লিখতে হবে। ওকে ওকে ওকে, গতটার মধ্যে আমি প্যাচ লাগাই দিছি, একটু খেয়াল করো। তো এখানে কি ছিল, শোড ছিল না, আমি ভার্বটা কিন্তু লিখি নাই এখানে, দুঃখিত, আমি খেয়াল করি নাই। তো এই যে ভার্বটা কি শোড না, আমরা এখানে শোটা লিখে দিলাম, ডিড নট শো। ওকে, এটা তোমাকে লিখতে হবে, আমি একদম খেয়াল করি নাই। ওকে, ইফ আচ্ছা, আরেকটা কথা, এখানে তুমি যে ডিড নট শো দিলা আগে, মানে এখানে তো দেওয়া ছিল কি, দেখো তো, শোড ছিল না, ইডি ছিল না, আমি তো শো লিখছি, ইডিটা কোথায় গেল, ওই ইডিটাই কিন্তু এখানে ডিড হয়ে ব্যবহৃত হয়েছে। সো ডিড নট, এরপরে আমরা কি ডাইরেক্টলি ভার্বের মেন ফর্ম বসাবো। হ্যাঁ, আমরা কোনো রকম ইডি বসাবো না। তাহলে এখানে কি দাঁড়ালো, ইট ডাজ নট লিভ, এই যে ভার্বটা বসালাম। তারপরে এখানে বলছে ওরা একসাথে, আমরা কি করবো, এটার উল্টাটা দিব। তো একসাথে মানে কি, অ্যালোন, বা সরি, একসাথে হচ্ছে টুগেদার, আর এটা উল্টাটা হচ্ছে কি, অ্যালোন। ওকে, তারপর কি বলছে দেখো তো, এ ওয়াইজ গড, একজন ওয়াইজ মানে কি, জ্ঞানী, জ্ঞানী, এখানে গড আল্লাহ বা ঈশ্বরকে বোঝাইতেছে। আচ্ছা, এটা মূলত ওই যে কিং মিডাসের স্বর্ণের একটা গল্প আছে না, যে স্বর্ণের প্রতি লোভী, যে এখান থেকে আসছে আর কি। ওয়াইজ গড গ্রান্টেড হিজ উইশ আর কি। হ্যাঁ, তার ইচ্ছাটা সে কী করছে, মঞ্জুর করছে বা গ্রহণ করছে। তো আমরা কি করতে পারি, এখানে বলছে কি যে একজন ওয়াইজ গড কি করছে, তার ইচ্ছা মঞ্জুর করছে বা ইচ্ছার সে গ্রহণ করছে। তো গ্রহণ করা মানে কি, রিজেক্ট না করা। গ্রহণ করা মানে কি, রিজেক্ট না করা বা প্রত্যাখ্যান না করা। তাহলে আমরা কি করতে পারি, গ্রান্টেডের যে উল্টাটা আমরা কি লিখতে পারি, রিজেক্ট লিখতে পারি, তাই না? বুঝো, আমরা কিন্তু রিজেক্ট লিখতে পারি। তো রিজেক্ট না করা, এই যে নট দিয়া তারপরে আমরা রিজেক্ট করব। তাহলে আমরা সব ঠিকঠাকভাবে করি। এ ওয়াইজ গড, এখানে কি দেখো, ভার্বটা দেখতেছো না, এই ভার্বটা কি অতীতের ফর্মে আছে না, গ্রান্টেড মানে কি মঞ্জুর করেছিল। সো অতীতের ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো এবং নট যুক্ত করছি। এখন এই ভার্বটা কি আছে, গ্রান্ট মানে মঞ্জুর করা, এটা ঠিক উল্টাটা আমরা দিয়ে দিব কি, রিজেক্ট করা। ওকে, অর্থটা তুমি যদি একটু বোঝো তাহলে তোমার জন্য কি এই ট্রান্সলেট করাগুলা, সরি ট্রান্সলেট না, মানে ট্রান্সফরমেশন করাগুলা খুব ইজি হয়ে যাবে। তাহলে ওরা বলছে কি যে একজন বিজ্ঞ, মানে একজন ব্যক্তি, মানে যে ঈশ্বর বলতেছে, অ্যাকচুয়ালি এটা গল্পটার মধ্যে মনি ঋষিকে বোঝাইতেছিল ওয়াইজ গড দিয়ে। তো একজন মনি ঋষি কি করছে, তার ইচ্ছা পূর্ণ করছিল বা মঞ্জুর করছে, আর আমরা কি বলতেছি যে তার ইচ্ছা সে প্রত্যাখ্যান করে নাই। তো ডিড নট রিজেক্ট হিজ উইশ। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, ইট পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। এটা কি করে দেখো, পারসুয়েটস অর্থ কি, প্ররোচিত করা, মানে একটা মানুষকে পুশ করা আর কি, জোর দেওয়া কোনো একটা কিছু করতে। তো বলছে এটা একটা মানুষকে কি করে, জোর দেই করতে কোনো কিছু। তো ওরা বলছে কি, এটা মানুষকে কি করে, জোর দেয় কোনো কিছু করতে, মানে এভরিথিং, মানে এভরিথিং মানে কি সব কিছু, জাস্ট জাস্ট মানে কি, এখানে বুঝাইতেছে ন্যায় বিচার বুঝাইতেছে। মানে এটা মানুষকে কি করে, প্ররোচিত করে, বা এটা মানুষকে কি করে, মানসিকভাবে একটু মানে কি করে, ইন্সপায়ার করে কি করতে, যে সব কিছুই জাস্ট করতে, মানে কি নেই করতে। তো তুমি কি করবা, এটা অন্যায় করতে প্ররোচিত করে না। তো ওরা বলছে যে প্ররোচিত করে নেই করতে, তুমি উল্টাটা কি বলবা, যে এটা অন্যায় করতে প্ররোচিত করে না। তাহলে করতে যদি হয় টু ডু, আমরা কি বলবো,
নট টু ডু মানে কি করতে মানে কি করে না, টু ডু মানে কি করতে, আর নট টু ডু মানে কি করতে না, না করতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সাবজেক্টটা দিলাম যে ইট, তারপর ভার্বও দিলাম এখানে ইট, পার সুয়েড কি বলে, পারসুয়েডস এ ম্যান নট টু ডু এভরিথিং, মানে সব কিছু কি করতে না, নট টু ডু এভরিথিং মানে সব কিছু কি না করতে, এই তোমার জাস্ট না, এখানে আমরা কি লিখবো আনজাস্ট, মানে কি অন্যায় করতে, অন্যায় না করতে এটা কি করে পারসিউট করে। ওকে, এখানে এভরিথিং দিতে পারো, আবার তুমি এনিথিংও দিতে পারো। এনিথিং দিলে কি করে ওয়ার্ডটা খুব বাক্যটা খুব মানে একটা সুন্দর একটা অর্থ দেয় আর কি। তাহলে দেখো, ইট পারসিউটস এ ম্যান নট টু ডু এনিথিং আনজাস্ট, এটা একটা মানুষকে কি করে, মানে কোনো কিছুই অন্যায় করতে প্ররোচিত করে না, ঠিক আছে। তো এখন কথা হইতে পারে, তুমি বলবো যে স্যার এখানে যে নটটা যুক্ত করছি, তো আমরা তো জানি নট কখন যুক্ত করি, নট যুক্ত করি আমরা কি কখন নট যুক্ত করি, অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করি। তাহলে এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তো আমরা কেন নটটা যুক্ত করলাম? দেখো, টু ডু ভার্বগুলো কি অক্সিলারি ভার্ব, টু ডু কি নিজেই এটা অক্সিলারি ভার্বের মতো কাজ করে, এবং আমরা টু ডু মানে হচ্ছে করতে, আর নট টু ডু মানে কি না করতে। তুমি এখানে নট যুক্ত করতে পারবা কোনো রকম অক্সিলারি ভার্ব ছাড়াই। সো উই শুড বি পেট্রিয়ট, তাই আমাদের দেশপ্রেমিক হতে হবে। পেট্রিয়ট কথাটার মানে কি দেশপ্রেমিক, তাই আমাদের দেশপ্রেমিক হতে হবে। তুমি যদি এটাকে নেগেটিভ করো তুমি কি বলবা, দেশপ্রেমিকের উল্টাটা হতে হবে না। তাহলে দেশপ্রেমিকের উল্টা কি, দেশদ্রোহী। তাহলে আমরা কি লিখবো, তাই আমাদের দেশদ্রোহী হওয়া উচিত না। ওরা বলছে শুড বি পেট্রিয়ট মানে কি দেশপ্রেমিক হওয়া উচিত, আমরা বলবো দেশদ্রোহী হওয়া উচিত না। তো আমরা কি লিখবো, সো উই শুড নিজেই কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, সো এটার সাথে আমরা নট যুক্ত করে দিব, তারপর বিটা লিখব। সো উই শুড নট বি, এটার ওটা কি ট্রেটর, ট্রেটর, ট্রেটরস, ঠিক আছে, মানে কি দেশদ্রোহী। এখন খেয়াল করো, আমরা সম্পূর্ণ ভিন্ন একটা মানে নিয়মের মধ্যে যাব। এখানে কি বলছে, ইট ডেজেলস আওয়ার আইস, এই যতটুকু দেখো, এটা আমাদের চোখকে কি করে ঝলমলে করে তোলে আর কি, এটা বোঝাইতেছে। অ্যান্ড সোথস আওয়ার হার্ট, মানে আমাদের হৃদয়কে কোনো একটা কিছু করে, ঠিক আছে, মানে শান্ত করে আর কি, বুঝছো না? তো ইট ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সোথস আওয়ার হার্ট, তো এটা একসাথে দুইটা কাজ করে, যেটাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করছি। বা এরকমভাবে থাকতে পারতো যে বোথ, তারপর একটা কিছু লেখা অ্যান্ড থাকতো। তো যখন কোনো একটা বাক্য দ্বারা বা কোনো একটা বস্তু দ্বারা দুইটা কাজ করা বোঝাবে, তখন আমরা এন্ডের পরিবর্তে আমরা কি বসাতে পারি, নট অনলি বাট অলসো। তো কেন বসাতে পারি আমরা এটা দেখাচ্ছি, আগে আমি কি করি এখন তোমাকে বাক্যটা কইরা দেখাই নেগেটিভ। হ্যাঁ, তো এখানে বললো ইট, লিখলাম ইট ডেজেলস, ইট ডেজেলস আওয়ার আইস দিলাম। এই এন্ডের পরিবর্তে তুমি কি লিখবা, নট অনলি লিখছো। আচ্ছা, তো নট অনলি দিছো, তো দুঃখিত দুঃখিত পেস লাগিয়ে দিছি। এই তো এখন দেখো, ইট দিলাম না, এখন এই যে প্রথম কাজটা দেখতেছো না, এখানে বলছে কি ডেজেলস আওয়ার আইস, আর একটা কাজ কি সোথস আওয়ার হার্ট। দুইটা কাজের মধ্যে প্রথম কাজটা শুরুর আগে তুমি কি দিবা, নট অনলি দিবা। নট অনলি দিছো, ইট নট অনলি, তারপর প্রথম জিনিসটা দিবা কোনটা এখানে আছে, ডেজেলস আওয়ার আইস, ডেজেলস আওয়ার আইস, ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস, আইস, তারপর কি এন্ডের পরিবর্তে আমরা কি বসাবো এখানে, বাট অলসো বসাবো, বুঝছো, এন্ডের পরিবর্তে কি বসাবো, বাট অলসো। তারপরে পরের যে কাজটা এটা দিব যে সোথস আওয়ার হার্ট, ঠিক আছে। তো এখন কেন আমরা নট অনলি বাট অলসো দিছি একটু বোঝার চেষ্টা করি। ওরা এখানে বলছে কি যে এটা একসাথে দুইটা কাজ করে, মানে আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, ধরো বললাম কি তুমি তুমি আম খাবা, ধরো আমি বললাম যে আমি আম খাবো, আম এবং কি খাবো, কলা খাবো, ঠিক আছে, আম এবং কলা খাবো। তো এটাকে যদি আমি এরকমভাবে বলি যে আমি শুধু আম খাবো না, কলাও খাবো, আমি শুধু আম খাবো না, এই যে দেখো আমি নেগেটিভ একটা অর্থ যুক্ত করছি, আমি শুধু আম খাবো না, সাথে কি খাবো, কলাও খাবো। তো আমি আমও খাবো কলাও খাবো এটা বুঝাইতেছি, ঠিক আছে। আর এখানে কি আম এবং কলা খাবো, যে কথা আমি শুধু আম খাবো না কলাও খাবো, মানে কি আমি দুয়োটাই খাইতেছি, এবং এখানেও আমি দুয়োটাই খাইতেছি, একই করতো, কিন্তু আমি
শুধু আম খাবো না, কলা খাবো, এটা দ্বারা মূলত আমরা নেগেটিভ ওয়ার্ডটা নিয়ে আসতেছি এবং বাক্যের অর্থটা ঠিক রাখতেছি। আর ওই যে শুধু একটা জিনিস খাবো না আরেকটাও খাবো, বা একটা জিনিস করবো না আরেকটাও করবো, এই ক্ষেত্রে আমরা কি করব, নট অনলি এবং বাট অলসো যুক্ত করব। এটা কখন বসে, যখন বাক্যটা অ্যান্ড থাকে এবং বোথ অথবা অ্যান্ড থাকে। ঠিক আছে, যেমন তুমি দেখো এখানে কি বলছে, আওয়ার উইন্টার মানে আমাদের শীতকাল হচ্ছে কি ড্রাই অ্যান্ড রেইনলেস। এই যে অ্যান্ড কথাটা যুক্ত আছে, মানে আমাদের শীতকাল হচ্ছে কি শুকনা এবং বৃষ্টিহীন। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে আমাদের শীতকাল শুধু শুকনা না, সেই সাথে কি এটা বৃষ্টিহীন ও। ওকে, তাহলে আমরা কি লিখব, আওয়ার উইন্টার মানে সাবজেক্টটা দিলাম আওয়ার উইন্টার, অক্সিলারি ভার্বও দিলাম। তো এটার পরে ডিরেক্টলি আমরা কি করব, নট অনলি দিব অক্সিলারি ভার্বটার পর, নট অনলি, তখন প্রথমটা দিব, প্রথমটা কি ড্রাই, নট অনলি ড্রাই শুধু শুকনা নয়, আর এন্ডের পরিবর্তে কি দিব, বাট অলসো, সেই সাথে কি রেইনলেসও, রেইনলেস। ওকে, আচ্ছা, তো এখানে আবার সেম ভাবে দেখো তো, বলছে হোয়েন দ্য ডে অফ পাবলিশিং এসএসসি রেজাল্ট কিম বলছে, হ্যাঁ, যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা পাবলিশের দিন এসেছিল, রাইহান ওয়াজ বোথ নার্ভাস, যে বোথ আছে, সে নার্ভাস এবং সে হোপফুল। দেখো দুইটা কাজ, সে কি একসাথে নার্ভাস এবং কি সে হোপফুল মানে কি আশাবাদী, দুইটা জিনিস। তাহলে মূল বাক্যটা কিন্তু আমাদের এই রাইহান থেকে শুরু হবে। এতটুকু দেখতেছো না যে হলুদ কালারে আন্ডারলাইন করা, সরি হাইলাইট করা, ওইটা অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করতেছে না। আমরা যদি এখানে যে বোথ এবং অ্যান্ড এই কথাটাকে যদি আমরা নেগেটিভ করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। এত বড় বাক্য দেখা ঘাবড়ানোর দরকার না, এখানে কি আছে, বোথ আছে এবং অ্যান্ড আছে। তো এটার পরিবর্তে আমরা কি করব, নট অনলি বাট অলসো দিয়ে দিব। তাহলে প্রথম যেটা থাকে এটা হুবহু লিখে দিব। তারপর আমরা ধরো রাইহান থেকে শুরু করলাম, রাইহান, অক্সিলারি ভার্ব কোনটা দেওয়া আছে, ওয়াজ, তারপর আমরা নট অনলি দিয়ে দিব, দেওয়ার পরে প্রথম কাজটা দিব কি, এটা নার্ভাস, নার্ভাস, ঠিক আছে। এই যে বোধ দেখতেছো না, এটা উঠে যাবে, এটার দরকার নাই। নট অনলি নার্ভাস এবং এটার পরিবর্তে কি, বাট অলসো হোপফুল। ওকে, আশাবাদী দিলে আমাদের বাক্য নেগেটিভ করা হয়ে গেছে। এটা কি বলছে, এটা আশা করি তুমি পারবা। বলছে কি দে গিভ আস বোথ নলেজ দেয় এবং কি প্লেজার দেয়, মানে কি আনন্দ দেয়। তাহলে দুইটা জিনিস না, তুমি কি করবা, দে গিভ আস নট অনলি নলেজ অ্যান্ড বাট অলসো, সরি অ্যান্ড হবে না, বাট অলসো কি হবে, প্লেজার হবে। মানে দে গিভ আস নট অনলি নলেজ, সেটা আমাদের শুধু জ্ঞান দেয় না, সে সাথে কি দেয়, বাট অলসো প্লেজার মানে কি আনন্দ দেয়। ওকে, এটা করছি, অলওয়েজ এটা করছি। আচ্ছা, এখন দেখো নতুন আরেকটা নিয়ম নিয়ে আমরা আসতেছি। এটা বলছে কি হি অনলি হেল্পস আদার, সে শুধু অন্যদেরকে কি করে, সে শুধু অন্যদেরকে কি করে, সাহায্য করে, সে শুধু অন্যদের সাহায্য করে। হি অনলি হেল্পস আদার, বুঝছো, অনলি কথাটা দ্বারা মূলত কি বোঝায়, শুধুমাত্র বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, তো বাক্যের মধ্যে যখন অনলি থাকে বা এলোন থাকে মানে একাকী, তখন মূলত কি হয়, এটার পরিবর্তে নাথিং বাট হয়, নাথিং বাট, এবং এই নাথিং বাট হয়, কিংবা দেখা যাচ্ছে কি ব্যক্তি যদি বোঝায় তখন কি হয়, নান বাট হয়। ব্যক্তি বোঝালে নান বাট বসে, নান বাট মানে কি কেউই না, আর নাথিং বাট বসে কখন, বস্তু ক্ষেত্রে যে কিছুই না। ওকে, তাহলে এটাকে যদি আমরা করি, দেখো নাথিং বাট হবে না নান বাট হবে, এটা দেখাচ্ছে হি, আমরা এখন দেখো সে যে সাহায্যটা করে, সে সাহায্য করে, সে কি করে, সাহায্য ছাড়া মানে সে শুধুমাত্র সাহায্য করে। তো সাহায্য জিনিসটা কি, এটা কি কোনো ব্যক্তি না, এটা কি একটা বস্তু জনিত আমরা কিছু ধরতে পারি। যেহেতু ব্যক্তি না, তার মানে কি অন্য যে কোনো কিছু হোক আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। আমরা অনলির পরিবর্তে তখন কি বসাবো, নাথিং বাট। এখন দেখতে হবে এই যে অনলিটা, অনলির পরে কোন জিনিসটা আছে, অনলির পরে যে জিনিসটা থাকে এটা কি ব্যক্তি বুঝাইতেছে নাকি বস্তু বুঝাইতেছে, এটা দেখবা। হি নাথিং বাট, তারপরে কি আছে এখানে, হেল্প, সব ঠিকঠাক থাকবে, শুধু অনলির পরিবর্তে এটা বসে যাবে আদার্স। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াইলো, এখানে বলছে হি অনলি হেল্পস আদার, সে শুধু অন্যদের সাহায্য করে। আর আমরা কি লিখলাম, সে অন্যদের ছাড়া আর মানে কি, সরি হি অনলি হেল্পস আদার, সে শুধু সাহায্য করে অন্যদেরকে। আমরা বলছি কি সে কি করে, অন্যদের সাহায্য ছাড়া আর কিচ্ছুই করে না। হি নাথিং বাট হেল্পস মানে কি হেল্পস ছাড়া সে আর কিছু করে না। এখানে বলছি সে শুধু হেল্প করে, আর আমরা এখানে কি বললাম যে সে হেল্প ছাড়া আর কিচ্ছুই করে না। তার মানে একই কথা। যেমন কি আমি আম খাই, আর যদি বলি সে আমি আম ছাড়া কিচ্ছু খাই না, একই তো কথা। আমি শুধু আম খাই আর আমি আম ছাড়া কিচ্ছু খাই না।
যদি বলে আমি শুধু আম খাই, তার মানে আমি কি বুঝতেছি যে আমি আম ছাড়া কিছু খাই না, একই কথা। সো অনলি থাকলে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। ওকে, আবার এখানে কি বলছে দেখো, অনলি দ্য ফুলিশ মানে কি, বোকা। অনলি দ্য ফুলিশ, তো এই অনলি কথাটা যে এখানে বসছে, এটা কিন্তু এরপরে কি আসে, দ্য ফুলিশ মানে বোকা। তো বোকা তো একটা মানুষকে বোঝাইতেছে, হ্যাঁ, কারণ কি, ক্যান ডিসঅবে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। একমাত্র বোকারাই কি করতে পারে, ইংরেজির গুরুত্বকে, মানে ইংরেজির যে সত্যিকার গুরুত্ব এটাকে অস্বীকার করতে পারে। তো এখন বোকা যদি মানুষ না হয়, পশু পাখি তো আর ইংরেজির গুরুত্ব বোঝার দরকার নেই, তাই না? সো বোকা দ্বারা কাকে বোঝাইতেছে, ব্যক্তিকে বোঝাইতেছে। সো ব্যক্তি যদি হয় তখন অনলির পরিবর্তে কি হবে, নান বাট হবে, নান বাট। ওকে, তো নান বাট দিলাম, তারপর আমরা সাবজেক্টটা দিব দ্য পুলিশ, দ্য পুলিশ, আর বাকি সব ঠিকঠাক থাকবে। ক্যান ডিসঅবে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। ওকে, আচ্ছা, তো দেখো আমি কিন্তু তোমাকে সব ধরনের নিয়মে মোটামুটি একটু একটু করে পড়াই দিতেছি। তো তুমি কি করবা, এই ক্লাসটা শেষ করার পরে তুমি তোমার বইয়ের মধ্যে যত অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে সবগুলা তুমি নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে? আর তুমি যদি নিজে নিজে কইরা ফেলতে পারো, তখন তুমি যে কোনো অ্যাফার্মেটিভ নেগেটিভ আসুক না কি জন্য তুমি পারবা। এখন ক্লাস দেখে তো সবাই পারে, মানে যখন একজন টিচার পড়ায়, টিচারের সামনে যখন থাকে কিংবা সে যখন ক্লাস করে, তখন সে দেখে মনে মনে চিন্তা করে না আমি পারি, কিন্তু এই পারাটা তো আসলে হয় না। তোমাকে তো নিজে নিজে পারতে হবে, যখন কারো কোনো হেল্প থাকবে না, প্রশ্নের মধ্যে আসবে, তখন তোমাকে পারতে হবে। এই জন্য তুমি কি করবা, রিয়াল প্র্যাকটিস তোমাকে করতে হবে। তো রিয়াল প্র্যাকটিস কথাটা মানে কি, মানে কোনো রকম আনসার ক্লাস বা কারো হেল্প ছাড়া নিজে নিজে গাইড থেকে বা প্রশ্ন দেখে কি করবা, কইরা দেখবা যে তুমি আনসারের সাথে মিলে তোমারটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। যদি হয় তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তখন তুমি কি করতে পারবা, একটা ভালো কিছু করতে পারবা। ওকে, তো এখানে বলছে আই হ্যাভ, আমার আছে অনলি এ পিস অফ ল্যান্ড, মানে আমাকে শুধু একটা টুকরা জমি আছে, আমার শুধুমাত্র এক টুকরা জমি আছে। তো অনলির পরে কি, এক টুকরা জমি, তো এটা কি হবে, এটা একটা বস্তু বোঝাইতেছে। সো আমরা কি লিখবো, আই হ্যাভ, অনলির পরিবর্তে কি লিখবো তখন, জাস্ট নাথিং বাট লিখবো, কারণ কি ব্যক্তি না, আর সব ঠিকঠাক থাকবে। তো আশা করি তুমি অনলির নিয়মটাও পারে যাবা। আবার এখানে কি বলছে, ডিটারমিনেশন ক্যান অনলি মেক এ ম্যান তো সাকসেসফুল। এখানে দেখো অনলির পরে কি আছে, মেক, মেক মানে কি তৈরি করা। তো অনলির পরে যে জিনিসটা আছে এটা দ্বারা তোর ব্যক্তি বোঝাচ্ছে না, তো এটার পরিবর্তন নাথিং বাট হবে। তুমি কি লিখবা, ডিটারমিনেশন ক্যান নাথিং বাট মেক এ ম্যান সাকসেসফুল। ওকে, এখন দেখো আরেকটা রুলস নিয়ে আসছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বেশিরভাগ রুলসগুলো কাজ করে, অনেকগুলো রুলস। তো আমি এখানে প্রত্যেকটা রুলস তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তুমি একটু ঠান্ডা মাথায় যে রুলসগুলো তোমার কাছে মনে হয় যে না এটা নোট করার যোগ্য, তুমি নোট করে নিবা, হ্যাঁ, যেন পরবর্তীতে একটু দেখলে তোমার মনে হয়ে পড়ে। এখানে কি বলছে, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। দুইটা টু আছে, একটা টু, একটা মানে ভিতরে একটা কিছু দিয়ে আবার একটা টু। এটা দ্বারা বোঝায় কি, মাত্রা বোঝায় আর কি। মাত্রাটা কীরকম বোঝায় আমি দেখাচ্ছি। বলছে কি দ্য ম্যান ইজ টু উইক, লোকটা এতই দুর্বল, টু ওয়াক, হাঁটতে পারে, মানে সে হাঁটাতে খুবই দুর্বল, মানে জিনিসটা এরকম বোঝাইতেছে যে হাঁটতে খুব কষ্ট হয়। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, মানে লোকটা খুবই দুর্বল, সে হাঁটতে পারবে না, এরকম একটা ভাবসাব বোঝাইতেছে। সো আমরা কি করব, এই টু টু যদি থাকে আমরা কি লিখবো, এটার পরিবর্তে সো, এই টু এর পরিবর্তে আমরা সো দিব, এবং এই টু এর পরিবর্তে কি দিলাম, ধরো দ্যাট দিলাম। দেওয়ার পরে বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তাহলে বুঝো কি করতে হবে, টু টু থাকলে আমরা সো দিব, দ্যাট দিব, এবং আমরা কি করব, ক্যান নট ইউজ করতে হবে। কারণ ক্যান নট কেন ইউজ করতে হবে আমি দেখাচ্ছি। তো সাবজেক্ট কি আছে, দ্য ম্যান লিখবো, দ্য ম্যান ইজ, এই টু এর পরিবর্তে আমরা কি দিব, সো, তারপর উইক দিব। তাহলে অর্থটা কি দাঁড়াইলো, দ্য ম্যান ইজ সো উইক, লোকটি এতই দুর্বল। এখন কি দিব, এইটার পরিবর্তে দিব দ্যাট, যে সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না। এখানে কি আছে, ওয়াক, তো লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এখন আবার একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, হি, কারণ এখানে তো সাবজেক্ট কাকে বোঝাতেছে, কে হাঁটতে পারে না, দ্য ম্যানকে না, তাহলে একটা সাবজেক্টও কিন্তু আমরা নিয়ে আসতেছি। তাই সে পারে না, পারে না মানে কি, ক্যান নট, ওই জন্য আমরা কি করব, ক্যান নট নিয়ে আসবো। হ্যাঁ, এটা একটা নেগেটিভ ওয়ার্ড বোঝাতেছে। তো দ্য ম্যান ইজ সো উইক, লোকটি খুবই দুর্বল, যে হি ক্যান নট, সে পারে না, কি করতে পারে না, হাঁটতে পারে না, ওয়াক, ক্যান নট ওয়াক। তাহলে এখন তুমি দেখো যদি টু আর টু থাকে, তুমি কি করতেছো, সো অ্যাড করতেছো, দ্যাট অ্যাড করতেছো দুইটার পরিবর্তে, এবং একটা সাবজেক্ট নিয়ে আসতেছো, যে সাবজেক্টটা এখানে থাকে,
এটা প্রনাউন নিয়ে আসছি এবং সাথে ক্যান নট যুক্ত করে বাকিটা করে ফেলতেছি। ওকে, এখানে কি বলছে দেখো, দ্য গভর্নমেন্ট মানে সরকার ইজ টু বিজি, এই যে ব্যস্ত বোঝাইতেছে যে সে কেন ব্যস্ত, টেক নোটিস অফ প্রাইস হাইক, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে সে কি করতেছে, একটা নোটিস গ্রহণ করতে সে খুবই ব্যস্ত। তো তুমি কি করবা, লিখবা যে দ্য গভর্নমেন্ট ইজ, টু এর পরিবর্তে কি বসেবা, সো, তারপর কি দেওয়া আছে বিজি লিখলাম, আর এই টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো, দিয়ে একটা সাবজেক্ট নিয়ে আসবো। তো সাবজেক্ট কোনটা, দ্য গভর্নমেন্ট মানে সরকার। তো সরকার তো আর এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না, তো সরকার তো একটা সামগ্রিক গোষ্ঠীকে বুঝাইতেছে, কারণ আমরা কিন্তু জনগণকে কি বলি, সরকার বলি, তাই না? সেই জন্য আমরা দে লিখবো। হ্যাঁ, দে ক্যান নট হবে। ওকে, ক্যান নট। এখন কেন ক্যান নট লিখলাম, যদি অতীতের হয়তো আমরা কুড নট লিখতাম, ঠিক আছে? আচ্ছা, দে ক্যান নট, বর্তমানে যেহেতু ক্যান নট লিখলাম, দে ক্যান নট টেক, বাকি যা আছে তা, ক্যান নট টেক নোটিস অফ প্রাইস হাইক, নোটিস অফ প্রাইস হাইক। ওকে, তারপর কি বলছে দেখো তো, এখানে অন্য আরেকটা নিয়ম দেখাইতেছি তোমাকে। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দেওয়া থাকবে, এবং এটা থাকলে তুমি কিভাবে তুমি করবা দেখো। অ্যাজ সুন অ্যাজ মানে কি বোঝায়, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে তোমার যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র। তো এখানে বলছে অ্যাজ সুন অ্যাজ আই স দ্য টাইগার, যেই মাত্র আমি বাঘটি দেখলাম, আই ক্লাইম্বড আপন দ্য ট্রি, আমি কি করলাম, একটা গাছের মধ্যে ওইটা পড়লাম। তো এখন এটাকে তুমি যদি নেগেটিভ করতে চাও, আমার অর্থটা ঠিক এরকমভাবে দিতে হবে যে ওরা বলছে কি, যেই মাত্র আমি বাঘকে দেখলাম, আমরা কি লিখবো, যে বাঘকে দেখা না মাত্রই, বা বাক্যে দেখতে না দেখতে, এই যে না কথাটা আমি কিন্তু নিয়ে আসতেছি, এটা হচ্ছে তোমার নোটিসেবল, মানে তুমি দেখবা যে আমার না যেভাবে হোক নিয়ে আসতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ মানে কি, যেই মাত্র, আমরা কি লিখবো, যে বাক্যে দেখতে না দেখতেই আমি গাছে উঠে পড়লাম। হ্যাঁ, তো দেখতে না দেখতেই এটা কি হবে, নো সোনার হ্যাড, মানে যেই না মাত্র দেখলাম এটা বুঝিতেছে। তো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি বসাবো, নো সোনার হ্যাড বসাবো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে। তারপরে যেটা আছে আমরা পুরো বাক্যটা লিখবো, আই স দ্য টাইগার। এবং অ্যাজ সুন অ্যাজ সংক্রান্ত যে বাক্যগুলো, এগুলোর মধ্যে দেখবা কি দুইটা বাক্য থাকে, একটা হচ্ছে আমি বাক্যে দেখলাম, আর একটা হচ্ছে আমি গাছে উঠে গেলাম। এই দুইটা বাক্যের মধ্যে একটা ক্ষমা থাকবে, এই ক্ষমাটার পরিবর্তে তুমি কি বসাবা, দেন বসাবা। ওকে, এটা নিয়ম। বসাইলে কি বুঝাইতেছে, আই ক্লাইম্বড আপন দ্য ট্রি, পরের লাইনটা দিয়ে দিবা, আই ক্লাইম্বড আপন দ্য ট্রি। ওকে, ঠিক এখানে কি বলছে দেখো তো, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড অ্যাট হোম, যেই মাত্র আমি বাসায় পৌঁছালাম, ইট বিগেন টু রেইন, এটা কি, বৃষ্টি হওয়া শুরু করলো। দেখো এটা একটা বাক্য, এটা একটা বাক্য, এবং একটা ক্ষমা আছে, ক্ষমার পরিবর্তে তুমি দেন বসাবা, আর অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তুমি নো সোনার হ্যাড বসাবা, তাহলে তোমার সব ঠিকঠাক হয়ে গেছে। নো সোনার হ্যাড, যেই না মাত্র, আই অ্যারাইভড হোম, আই অ্যারাইভড হোম মানে আমি বাসায় পৌঁছালাম, কমার পরিবর্তে কি হবে, দেন ইট বিগেন টু রেইন, ইট বিগান টু রেইন। ওকে, আচ্ছা, এখন আরেকটা নিয়ম, অনেকগুলো নিয়ম আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তুমি একটু লিখে নিবা। যে দেখো ওরা কি বলছে, মাস্ট দিকো, কথাটা দিকো মাস্ট। হ্যাঁ, বলছে ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তো মাস্ট কথাটা থাকলে তুমি কি লিখবা, ক্যান নট বাট লিখবা, ক্যান নট বাট, বুঝছো কেন তুমি ক্যান নট বাট লিখবা। বলছে ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে বাংলায় অর্থটা দাঁড়াবে কি, আমি মানে তুমি ইংরেজি না শিখে পারবে না, মানে তুমি ইংরেজি না শিখে পারবে না, মানে কি তোমাকে অবশ্যই শিখতে হবে। তো অবশ্যই কথাটা মানে কি, এটা না করে তুমি পারতেছো না। যেমন আমি বলতেছি কি, যে আমাকে ঢাকা যেতেই হবে, অবশ্যই ঢাকা যেতে হবে, তার মানে কি আমি ঢাকা না গিয়ে পারতেছি না। ওকে, তো মাস্ট থাকলে কি হবে, ক্যান নট বাট বসবে, আর সব ঠিকঠাক থাকবে। ইউ মাস্ট লার্ন
ইংলিশ। ওকে, ইউ মাস্ট লার্ন ইংলিশ। এটার পরিবর্তে এই যে এখানে তুমি মাস্টটা দেখতেছো না, এই মাস্টের পরিবর্তে জাস্ট তুমি ক্যান নট বাট বসে দিবা, ক্যান নট বাট। ওকে, আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যদি এটা অতীতের বোঝাইতো তাহলে কিন্তু ক্যান নট বাট না বসে আমরা কুড নট বাট বসাইতাম। এখন তুমি একটা জিনিস দেখো, অতীতের হলে বাক্যটা কিরকম থাকতো, জিনিসটা এরকম ভাবে থাকতো যে ইউ মাস্ট না তাইকা এখানে থাকতো কি হ্যাড টু, মাস্ট না তাইকা কি থাকতো হ্যাড টু লার্ন ইংলিশ। তার মানে অর্থটা কি দাঁড়াইতো, তোমাকে ইংরেজি শিখতেই হতো অতীতের, বা তোমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, মানে বাধ্যতামূলকভাবে অতীতে তোমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল। তখন তুমি এটাকে যদি নেগেটিভ করো তুমি কি লিখবা, ইউ ওই হ্যাড টুর পরিবর্তে তুমি কি লিখবা কি কুড নট বাট, ইউ কুড নট বাট লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। ওকে, তো এখানে দেখো কি বলছে, দে মাস্ট টেক এ স্টেপ ফর দেয়ার গোল, তাদেরকে অবশ্যই তাদের গন্তব্যের জন্য একটা পদক্ষেপ নিতে হবে। ওকে, তো মাস্টের পরিবর্তে তুমি জাস্ট ক্যান নট বাট বসাই দিবা, তাইলে তোমার কি হয়ে গেছে যে নেগেটিভ হয়ে গেছে, এবং অর্থটা দাঁড়াবে হচ্ছে এরকম যে তারা তাদের গন্তব্যের জন্য একটা পদক্ষেপ না নিয়ে পারে না। আচ্ছা, তো এখন ঠিক সম্পূর্ণ ভিন্নধর্মী একটা নিয়ম, এটা যখন তোমাদের মানে নতুন সরকার আসার আগে যে সিলেবাসটা ছিল, এটার মধ্যে নতুন সরকার আসার আগে না বলতে তোমার 25 সালের থেকে এটা বাদ দেওয়া হয়েছে। তোমাদের এসএসসি সিলেবাসের মধ্যে ডিগ্রি ছিল, আশা করি তোমরা ডিগ্রি পড়ছো। ডিগ্রি, তো ডিগ্রি হচ্ছে কি 3 প্রকার, একটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি, তারপরে হচ্ছে সুপারলেটিভ আছে, সুপারলেটিভ, তারপরে কি আছে কম্পারেটিভ ছিল, কম্পারেটিভ। এই যে 3টা ডিগ্রি আছে, ওই ডিগ্রিগুলা এখন তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বাদ দিয়ে দিছে, আগে ছিল। তো এখন আমরা পড়ব কিছু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেগুলো ডিগ্রির মাধ্যমে করতে হয়। যেমন দেখো, তোমাকে আমি একটু বোঝাই, এই যে সুপারলেটিভ ফর্মটা দেখতেছো না, সুপারলেটিভ, এটা দ্বারা মূলত এটা কি থাকে, ইএসটি বা এসটি, এই দুইটা শব্দ একটা ডিগ্রি যে ফর্মটা আছে, ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভের 3টা ফর্মকে ডিগ্রি বলে আর কি। যেমন কি এটা হচ্ছে তোমার মাত্রা বুঝাইতেছে আর কি, যেমন কি আমরা কি বলতে পারি, গুড ভালো, বেটার মানে কি তার চাইতে ভালো, আর বেস্ট মানে কি সব চাইতে ভালো, গুড বেটার বেস্ট, ইএসটি এসটি। ওকে, তো এখন তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে সুপারলেটিভ বোঝায়। আবার এখানে কি কম্পারেটিভ, তোমার হচ্ছে বেটার, কার, গুড মানে কি ভালো, এবং এটার কম্পারেটিভ হচ্ছে বেটার, এবং এটার সুপারলেটিভ কি বেস্ট। এই যে একটা অ্যাডজেক্টিভ গুড, এটার যে 3টা মাত্রা দেখাইতেছে, এটাই মূলত পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ। তো এখন এই যে বাক্যটার মধ্যে কি দেওয়া আছে দেখো তো, হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, এই যে বেস্ট দেওয়া না, তো বেস্ট কিন্তু একটা সুপারলেটিভ, তো ওই সুপারলেটিভ একটা বাক্য মানে সুপারলেটিভ ডিগ্রিওয়ালা একটা পজিটিভ বাক্য, মানে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করব। তো এটা করতে গেলে আমরা সব ঠিকঠাক রাখবো, কিন্তু যদি কোনো বাক্য দেখবা সুপারলেটিভে দেওয়া থাকে অথবা কম্পারেটিভে দেওয়া থাকে, ওদেরকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আমাদেরকে এই পজিটিভের স্ট্রাকচার অনুসারে করতে হবে। কি করতে হবে, পজিটিভের স্ট্রাকচার অনুসারে করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে পজিটিভের স্ট্রাকচারটা কি হয়, তাই না? তো পজিটিভের স্ট্রাকচারটা এরকম হয় যে নো আদার থাকে একদম শুরুতে, কিংবা ভেরি ফিউ থাকে, নো আদার থাকে কিংবা কি থাকে ভেরি ফিউ থাকে, প্লাস তারপরে কি থাকে একটা সাবজেক্ট থাকে। এখন বুঝো, এই যে সাবজেক্টটা থাকে না, এই সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়। যেমন সুপারলেটিভ থেকে যদি মনে করো আমরা পজিটিভে নিয়ে যাই, যেমন হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে হি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, এবং অবজেক্ট কি এখানে মানে কার সম্পর্কে বলা হয়েছে, টিচার সম্পর্কে না, ওই অবজেক্টটা গিয়ে চেঞ্জ হয়ে মানে সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ বাক্যের যে অবজেক্টটা থাকবে, এটা পজিটিভের ক্ষেত্রে গিয়ে কী হবে, সাবজেক্ট হবে। ওকে, তো নো আদার বেরিয়ে ফেও থাকবে, এবং সাবজেক্টে কী হবে, অবজেক্টটা সাবজেক্টে হবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকবে, যে অক্সিলারি ভার্ব থাকবে, এবং এটার পরে আমরা কি করব, এস অথবা সো অ্যাড করবো। এটা হচ্ছে নিয়মটা, মানে বাক্যটার গঠন আর কি। এস সো এস দিলা, তারপর এখানে একটা 3টা ডট দিছি, কেন ডট দিছি, ডটটা হচ্ছে কি, এই যে ধরো এখানে কি দেওয়া আছে, বেস্ট দেওয়া আছে, এই ডিগ্রিটার যে পজিটিভ ফর্মটা আছে এটা বসাবো আর কি, হ্যাঁ গুড বসাবো। যদি বেটার দেওয়া থাকে কম্পারেটিভে, তাহলে এটার আমরা কি বসাবো, পজিটিভ ফর্মটা বসাবো। তাহলে এই যে দেশের মধ্যে কি বসবে, ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, পজিটিভ ফর্মটা
এখানে বসবে কোথায়, এই ড্যাশটার মধ্যে। তারপরে আবার একটা এস দিব, দেওয়ার পরে ওই যে আমার কি বলে এটা, এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা এখন অবজেক্ট হিসেবে এখানে বসে যাবে। হ্যাঁ, কোথায় গেল, হ্যাঁ দেখো, এই সাবজেক্টটা তারপরে এই অবজেক্ট হিসেবে এখানে বসে যাবে, অবজেক্ট। ওকে, এটা মূলত কি ছিল, সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বসে যাবে। তাহলে এই গঠনে কি করতে হবে, কোনো সুপারলেটিভ বাক্য কিংবা কোনো কম্পারেটিভ বাক্যকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে চলো আমরা এই বাক্যটাকে কি করি, নেগেটিভ করি। তো এই বাক্যটা তুমি যদি পড়ো, এখানে কি বলছে দেখো তো, যে হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, তিনি আমাদের এরিয়ার সবচেয়ে ভালো টিচার। তাহলে আমরা দেখো, সবচেয়ে ভালো বলছে না, আমরা কি বলবো, তার মতো আর কোনো টিচার আমাদের এরিয়াতে নাই, মানে তার মতো এত ভালো টিচার আর এরিয়ার মধ্যে নাই, মানে কি তিনি এরিয়ার সব টিচার থেকে ভালো। সো তার মতো আর কেউ নাই হলে কি হবে, নো আদার। তো আমরা কি লিখবো, নো আদার। তারপরে সাবজেক্ট কোনটা, এখানে টিচার অবজেক্টটা, এটা সাবজেক্ট হবে, নো আদার টিচার দিলাম, নো আদার টিচার। তারপরে কি হবে, অক্সিলারি ভার্ব। তো এখানে নো আদার টিচার, টিচারকে বুঝাইতেছে, আমরা কি বলবো, ইজ বসাবো, নো আদার টিচার ইজ, নো আদার টিচার ইজ। তারপরে কি আছে, দুঃখিত, এখানে এখানে এজ অথবা সো বসবে, আমরা কি বসাবো, এজ। তারপরে এই যে বেস্ট সুপারলেটিভ ফর্ম না, এটার পজিটিভ ফর্ম কি আছে এখানে যে বসাবো, এটা হচ্ছে তোমার গুড, নো আদার টিচার ইজ গুড গুড অ্যাজ। তারপরে অ্যাজ, এই যে পরের অ্যাজটা দিলাম, দেওয়ার পরে অবজেক্ট দিব, অবজেক্ট এখানে কি আছে, এখানে হি ছিল, আমরা এটা কি করব, হি বসাবো। তাহলে কি হলো, তার মত নো আদার টিচার ইজ অ্যাজ গুড অ্যাজ হি ইন আওয়ার এরিয়া, এই যে প্রিপোজিশন সংক্রান্ত যে ওয়ার্ডটা, এটা আমরা পরে লিখে নিব, ইন আওয়ার এরিয়া। ওকে, তো এভাবে কিন্তু তুমি এই বাক্যটাকে কি করতে পারো, সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ থেকে পজিটিভে নেওয়ার মাধ্যমে এটাকে নেগেটিভ করতে পারো। ওকে, এখানে আমরা নো আদার দিলাম, যদি ভেরিফিউ দিয়ে করি তাহলে কিন্তু আবার ইজের পরে কি করতে হবে, এখানে নট দিতে হবে, মানে অক্সিলারি ভার্বটার পরে নট দিতে হবে। হ্যাঁ, ভেরিফিউ দিলে কি করতে হবে, নট দিতে হবে। দেখাচ্ছি আমি, এই যে দেখো, এটা আরেকটা যে ইএসটি আছে না, মানে গ্রেটেস্ট। তো গ্রেট মানে কি বোঝো, গ্রেট মানে হচ্ছে ভালো, আর মানে মহান বোঝাইতেছে। আর এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। তাহলে বাক্যটা অবশ্যই একটা সুপারলেটিভ বাক্যে আছে, ওইটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তার মানে কি, ওইটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে নেগেটিভ করব। তো এটার মধ্যে কি দেওয়া আছে, ওয়ান অফ দ্য দেওয়া আছে না, তো যদি ওয়ান অফ দ্য দেওয়া থাকে এটার পরিবর্তে আমরা ভেরি ফিউ বসাবো সবার সামনে। আর যদি ওয়ান অফ দ্য না দেওয়া থাকে তখন আমরা নো আদার বসাইতে পারি। হ্যাঁ, এই গঠনটা অনুসারে। তো যেহেতু ওয়ান অফ দ্য দেওয়া আছে, আমরা কি করব, ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউ বসাইলাম। তারপরে কথা কি ছিল, সাবজেক্ট বসাবো, কিন্তু এই বাক্যটার অবজেক্টটাই কিন্তু এখানে সাবজেক্ট হবে। তাহলে এখানে ট্রুথফুলনেস একটা জিনিস, এটা সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট। এবং বার্চু বলছে, মানে কি এটা কি গ্রেটেস্ট বার্চু, এই বার্চুটা এখন কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তো ভেরি ফিউ বার্চু মানে কি, কম্পারেটিভ ফর্মের পরে বা সুপারলেটিভ ফর্মের পরে যেটা থাকে এটা কি হবে, সাবজেক্টটা হবে ভেরি ফিউ বার্চু। তারপর এটা অক্সিলারি ভার্ব। তো ভেরি ফিউ থাকলে অক্সিলারি ভার্ব সবসময় তুমি কি দিবা, প্লোরাল দিবা, মানে কি আর হবে, অতীতের হলে ওয়ার হবে। তো ভেরি ফিউ বার্চু আর দিলাম। তো দেওয়ার পরে এখন দেখো, যেহেতু ভেরি ফিউ আছে, নো আদার থাকলে নট যুক্ত করা দরকার ছিল না, কিন্তু ভেরি ফিউ থাকলে তুমি নট যুক্ত করবা। ভেরি ফিউ বার্চু আর নট দেওয়ার পরে এখন তুমি কি দিবা, অ্যাজ, এই গ্রেট সুপারলেটিভ ফর্মের যে পজিটিভ ফর্মটা এটা দিবা, অ্যাজ গ্রেট। তারপর আবার এস দেওয়ার পরে কি, এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, মানে কি ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস ইন এ ম্যানস লাইফ, ইন আ ম্যানস লাইফ। ওকে, আচ্ছা, এখন দুইটা সুপারলেটিভ ফর্ম ছিল, আমরা এটাকে কি করছি, পজিটিভে নিয়ে নেগেটিভ করছি আর কি। এখন দেখো কি দেওয়া আছে, দেন কথাটা যুক্ত না, তো দেন কোথায় থাকে, দেন থাকে তোমার নেগেটিভ, সরি কম্পারেটিভ ডিগ্রির মধ্যে। এখন আমরা কম্পারেটিভটাকে কি করব, এই পজিটিভের মধ্যে নিয়ে যাব। তো এটাও সেমভাবে দেখো তো, শি ইজ মোর দেন বিউটিফুল দেন ইউ, ঠিক আছে, সে তোমার সাথে কি অনেকটা সুন্দর, এটা বলছে। তাহলে তুমি কি লিখবা, সাবজেক্ট কোনটা আছে, ইউ, এটা লিখলা ইউ। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে তুমি কি, তুমি তার মতো এতটা সুন্দর না, বলছে সে তোমার চাইতে অনেক সুন্দর, তুমি কি বলবো, যে তুমি তার মতো সুন্দর না। তো ইউ অক্সিলারি ভার্ব, ইউর সাথে তার হবে, সাথে নট দিলা, ইউ আর নট
তারপরে ওই যে আমরা সো দিলাম বা এজ এজ অথবা সো থাকে না, আমরা সো দিব নেগেটিভের সময়। দেওয়ার পরে এখানে কি দিব, মোর দেন বিউটিফুল বলছে না, এই যে বিউটিফুল, এটা হচ্ছে বিউটিফুল নিজেই কি একটা কম্পারেটিভ পজিটিভ ফর্ম, আমরা বিউটিফুল দিব, BAEAUTIFUL বিউটিফুল। এস দেখো স্ট্রাকচারটা, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব নট যুক্ত করলাম, সো দিলাম এটা পজিটিভ ফর্মটা, এবং এস দিলাম, তারপর কি অবজেক্ট কে, সি না, আমরা এখানে সি যুক্ত করে দিব। হ্যাঁ, এভাবে আমরা এটা কম্পারেটিভ থেকে কি করতে পারছি, আমরা পজিটিভে নেওয়ার মাধ্যমে নেগেটিভ করে ফেলছি। দেখো নট কিন্তু যুক্ত হয়ে গেছে। ওকে, তো এখানে কি বলছে দেখো, এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ প্রুডিগাল ম্যান। তাহলে এই সাবজেক্টটা হবে, এটা কিন্তু কম্পারেটিভ, তো কম্পারেটিভ থেকে যে আমরা নিতেছি না এখানে অনেকগুলো নিয়ম আছে, দেন মোস্ট আদার, দেন এনি আদার, তো আমরা এখন এত নিয়মের মধ্যে যাচ্ছি না, ডিরেক্টলি করে ফেলতেছি, কারণ এটা তো সিলেবাসের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, কিন্তু এটা দেখবা নেগেটিভের সময় আইসা পড়ে। সো আমরা কি লিখবো, সাবজেক্টটা আগে লিখতেছি এ প্রোডিগাল ম্যান, অ্যান্ড কথা হচ্ছে সুপারলেটিভ থেকে যখন এই পজিটিভের মধ্যে নিয়ে আসছিলাম তখন ভেরি ফিউ এবং এই নো আদার দিছিলাম সামনে, কিন্তু এখানে কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভে নিতেছি ভেরি ফিউ এবং নো আদার কেন দেই নাই, কারণ এটা বাক্যগুলো ঠিক এরকমভাবে এখানে দেওয়া যেগুলোর মধ্যে ভেরি ফিউ এবং নো আদার বসা আসলে অর্থটা এটা এখানে প্রকাশ করতেছে না। হ্যাঁ, হয়তো যদি বাক্যটার মধ্যে দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকতো তখন আমরা করতাম। এটা কম্পারেটিভ ডিগ্রির এবং সুপারলেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রির যে নিয়মগুলো আছে নিয়মের মধ্যে পড়ে, তো এটা ইনশাল্লাহ তোমরা ইন্টারমিডিয়েটে গেলে পড়বা। হ্যাঁ, এ প্রোডিগাল ম্যান আমরা কি করলাম, সাবজেক্টটা দিলাম, এখন এটার সাথে একটা অক্সিলারি ভার্ব দিব, এটা যেহেতু সিঙ্গুলার আমরা এটার সাথে ইজ দিলাম, দেওয়ার পর একটা নট যুক্ত করব, তারপর কি বলছে হ্যাপিয়ার বলছে না, তো হ্যাপিয়ার হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, আর এটার এই দুঃখিত এখানে এস দিতে হবে, এস বা সো দিতে পারো, এস দিলাম, তো দেওয়ার পরে এই হ্যাপিয়ারের পজিটিভ ফর্ম কি হ্যাপি, তারপর আবার একটা এস দিবা, দেওয়ার পরে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, মানে কি এ ফ্রুগাল ম্যান, এ ফ্রুগাল ম্যান। ওকে, এভাবে তুমি এই নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ বাক্যটাকে তুমি নেগেটিভে ট্রান্সফার করতে পারতেছো আর কি। হ্যাঁ, তো আজকে যতগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ালাম এগুলোর মধ্যে মোটামুটি সব ধরনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। তুমি এই ক্লাসটা করার পরে তুমি যদি তোমার বোর্ড সলিউশন করো কিংবা কি বলে তোমার গাইডের যতগুলো মডেল আছে এগুলোর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো কিংবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, মানে তুমি উল্টাটা আসো, তাহলে কিন্তু একই রকম হবে, জাস্ট নিয়ম সেমই। যেমন এখানে কি বলছে দেখো, নিয়ম কেন সেম বলতেছি আমি তোমার দেখাই। যেমন কি বলছি, দে মাস্ট টেক স্টেপ ফর দেয়ার গোল, বুঝো, দে মাস্ট টেক স্টেপ ফর দেয়ার গোল, তুমি কি লিখছিলা যে ক্যান নট বাট, তো যদি বাক্যটা এরকম ভাবে থাকে দেখো যে কোথায় গেল, যে ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, এটা দেওয়া আছে, দিয়া তোমাকে এখানে বলছে কি এটাকে তুমি অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ করো, ঠিক আছে। তা তুমি কি করবা, জাস্ট ক্যান নট বাটের পরিবর্তে তুমি মাস্ট বসে দিবা, কারণ তুমি কি শিখছো যে মাস্ট থাকলে কি বসে, ক্যান নট বাট বসে, তাহলে ঠিক এটা উল্টাটা হয়ে যাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, তা ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট বসে দিবা, তাহলে যে নিয়মগুলো শিখছো ঠিক এই নিয়মগুলোর উল্টা তুমি যদি অ্যাপ্লাই করো তাইলেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এর সমাধানগুলো তুমি পাইরা যাবা।